গল্প রহস্য পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা পড়ব শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুনের ঘটনা। গোয়েন্দা বা অপরাধ কাহিনীর সাধারণ নিয়ম হচ্ছে, ঘটনার আশেপাশে যারা রয়েছে তাদের প্রত্যেককেই সন্দেহের আওতার মধ্যে রাখা হয়, কিন্তু চারিদিকের সাক্ষী প্রমাণে নিশ্চিতভাবে যাকে অপরাধী বলে মনে হয় তাকে যদি নিরপরাধ ধরে নিয়ে তার অনুকূলে তদন্ত শুরু করা হয় তাহলে কিরকমটা দাঁড়ায়। সোভিয়েত দেশে তদন্তের প্রণালী আজকাল এই। ওখানকার একজন ইন্সপেক্টরের জবানবন্দিতে একটা ঘটনা শোনাই। গল্পটা না, এটা গল্প নয়, সম্পূর্ণ সত্য কাহিনী। একটু সংক্ষেপ করে তোমাদের বলছি। মেরু অঞ্চলে গবেষণার জন্য গিয়েছিলেন দুজন অধ্যাপক। এদের একজন অল্প বয়সী আর একজন বুড়ো মানুষ। দুজনেই নামজাদা বিজ্ঞানী, দুরন্ত পণ্ডিত, কিন্তু সম্পর্কটা একেবারে সাপে নেউলে। পণ্ডিতে পণ্ডিতে যা হয়, এর মত উনি মানেন না, এর থিওরির উনি প্রতিবাদ করেন। কিন্তু মতভেদ এমন একটা স্তরে পৌঁছেছিল যে ইনি ওর নাম শুনলে একেবারে জ্বলে যেতেন। অথচ অবস্থা চক্রে দুজনকে একই সঙ্গে পাঠানো হলো গবেষণা করতে। সেই ধুধু তুষারের দেশে দুই বৈজ্ঞানিক একসঙ্গে তাঁবু ফেলে থাকেন, গবেষণা করেন। আর একজন সহকারী আছেন, এদের সাহায্য করেন। তিনি দেখেন রাত দিন দুই পণ্ডিতের সমানে তর্কাতর্কি খেয়েই চলছে। বুড়ো বৈজ্ঞানিক, ধরা যাক প্রফেসর এক্স, একটি চিঠিতে লিখছেন, আমার সঙ্গে এই বানরটাকে কেন যে পাঠানো হলো, ওকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না, দেখলেই আমার পিত্তিশুদ্ধ জ্বালা করে। আর ছোকরা বৈজ্ঞানিক প্রফেসর ওয়াই তাঁর ডায়েরিতে লেখেন, বুড়ো ক্রমশই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, সব সময় ওর একগুঁয়েমি, মধ্যে মধ্যে আগুন ধরে যায় আমার মাথায়। একদিন নিশ্চয়ই আমি ওকে খুন করব। অবস্থা যখন এই রকম, তখন একদিন খবর এলো প্রফেসর এক্স খুন হয়েছেন। ব্যাপারটা কিরকম? দুই বৈজ্ঞানিক এবং তাঁদের সহকারী একসঙ্গে বেরিয়েছিলেন হাঁস শিকারে। একটা জলার একধারে দাঁড়িয়েছিলেন এক্স, কিছু দূরে ওয়াই হাঁস খুঁজছিলেন। কি একটা জিনিস আনতে সহকারী চলে গিয়েছিলেন তাঁবুতে। সহকারী যখন ফিরে আসেন তখন একটা বন্দুকের আওয়াজ তাঁর কানে যায়। তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, শিকারে বন্দুকের আওয়াজ হবেই। কিন্তু ফিরে এসে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। প্রফেসর এক্স পড়ে আছেন মাটিতে, হাতের বন্দুকটাও পড়ে রয়েছে তার পাশে। তার বাঁ চোখে শিকারের ছুরি অর্থাৎ হান্টিং নাইফটা একেবারে বাঁট পর্যন্ত ঢোকানো। চোখের ভেতর দিয়ে সে ছুরির ফলা একেবারে মস্তিষ্ক পর্যন্ত চলে গেছে। মৃত্যু হয়েছে তৎক্ষণাৎ। আর তার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে প্রফেসর ওয়াই। কি করে হলো? শুকনো মুখে প্রফেসর ওয়াই বললেন, কিছুই জানি না। আমি ওদিকে হাঁস তাক করছিলাম, হঠাৎ বন্দুকের আওয়াজে এদিক ফিরে দেখি প্রফেসর এক্স মাটিতে পড়ে আছে। এসে দেখি এই কাণ্ড। সেই নির্জন তুষারের দেশে এই দুটি প্রাণী ছাড়া আর কেউ ছিল না। আর এ তো হত্যাকাণ্ড। দুজনের ভেতরে যে বিশ্রী সম্পর্ক ছিল, তাতে এমন কাজ আর কে করতে পারে প্রফেসর ওয়াই ছাড়া? অতএব একদিন প্রফেসর ওয়াই এসে আমাদের অফিসে উপস্থিত হলেন। বললুম, প্রফেসর, আপনি যা জানেন তা বলুন। নতুন কথা তিনি কিছুই বললেন না। আমি বন্দুকের আওয়াজ শুনে ফিরে দেখি উনি পড়ে আছেন, চোখের ভেতরে ছোড়া বেঁধানো, আর আমি কিছুই জানি না। প্রফেসর ওয়াই শীর্ণ মুখে হাসলেন। জানি কেউ বিশ্বাস করবে না, আমি তৈরি হয়েই এসেছি সেজন্য। পড়ুন আমার ডায়েরি। ডায়েরিটা
এগিয়ে দিলেন আমার দিকে। পাতায় পাতায় সেই একই কথা, অসহ্য, বুড়োটা অসহ্য। কি করে এই পাগলের হাত থেকে নিস্তার পাই? আজ খাবার টেবিলে, লোকটাকে খুন করতে পারলে আমার শান্তি হয়। পড়েই মনে হবে কোনো সন্দেহ নেই, বিশুদ্ধ পরিকল্পিত হত্যাকাণ্ড। আচ্ছা মানুষ এই প্রফেসর, নিজের মৃত্যুবান যেন তুলে দিচ্ছেন আমার হাতে। আমি চুপ করে রইলুম। প্রফেসর বললেন, আমি বুঝতে পারছি আমার কি হবে। আমার আর কোনো ভাবনা নেই। আপনি অনুগ্রহ করে কেবল এই চিঠিটা আমার স্ত্রীকে দিয়ে দেবেন। আমি বললুম, চিঠির দরকার নেই, আপনি বাড়ি যান। তার মানে ছেড়ে দিচ্ছেন আমাকে? প্রফেসর যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। বললুম, বিনা প্রমাণে আপনাকে গ্রেপ্তার করতে পারি না। আপাতত আপনার নামে আমাদের কোনো ওয়ারেন্ট নেই, আপনি যান। আসলে আমার খটকা ধরিয়েছিল পোস্টমর্টেম রিপোর্টের একটি কথা। অস্বাভাবিক অমানসিক শক্তিতে ছুরিটা চোখের মধ্যে বিঁধিয়ে দেওয়া হয়েছিল। অস্বাভাবিক অমানসিক শক্তি। প্রফেসর ওয়াই অবশ্যই খুব সবল স্বাস্থ্যবান পুরুষ, কিন্তু অমানসিক শক্তি। কথাটা ক্রমাগত পাক খেতে লাগলো ঘরের ভেতরে। আমি ব্যালিস্টিক এক্সপার্ট অর্থাৎ গোলাগুলি বিশারদদের ডাকলুম। আচ্ছা, মেরু অঞ্চলের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বন্দুকের টোটা ফেঁপে যায় তো? তারা বললেন, স্বাভাবিক। সেই টোটা বন্দুকে ভরতে তখন তো অসুবিধে হবে। তা হতেই পারে। আচ্ছা বলুন, এ অবস্থায় শিকারী কি করবেন? একটা কিছু দিয়ে টোটাটাকে ঠেলে ভেতরে ঢুকাবার চেষ্টা করবেন। হান্টিং নাইফের হাতল ব্যবহার করতে পারে অনেকে, কেন পারবেন না? একজন বললেন, সেটা কোমরেই থাকে, আর তার কথাই মনে পড়বে সকলের আগে। তাহলে আমি জিজ্ঞাসা করলুম, ধরুন যদি হান্টিং নাইফটা এমন হয়, তার হাতলটা যেমন তেমন করে তৈরি, তার পেছনে এক টুকরো লোহার ডগা বেরিয়ে রয়েছে, আর টোটাটাকে যদি জোরে ঠেলে দেওয়া যায়, তাহলে সেটা ট্রিগারের পিনের মতো কাজ করতে পারে? তারা বললেন, নিশ্চয়। মনে করুন আমি আবার জিজ্ঞাসা করলুম, সেক্ষেত্রে একজন ছুরির বাঁট দিয়ে টোটাটাকে জোরে ঠেলে দিলে লোহার ডগাটা ট্রিগার পিন হয়ে যেই কার্ট্রিজে ঘা মারল, অমনি গুলি বেরিয়ে গেল। তখন বন্দুকটা তো গুলি ছোটবার বেগে পেছনে এসে ধাক্কা মারবে। হ্যাঁ, তাই নিয়ম। আগ্নেয়াস্ত্র মাত্রেই ব্যাক পুশ দেবে। খুব জোরে? স্বাভাবিক। তাহলে ছুরির ফলাটা তো তখন উল্টো দিকে রয়েছে। বন্দুকটা যেই হাতে ধাক্কা দিলে অমনি ছুরির ফলাটা তীর বেগে গিয়ে চোখে বিঁধতে পারে। নিশ্চয় পারে, যদি অবশ্য সেটা চোখ বরাবর থাকে। অস্বাভাবিক অমানসিক জোরে বিঁধে যেতে পারে। বন্দুকটা চোখের কাছে থাকলে তাই সম্ভব। ধন্যবাদ, আর আমার কিছু জানবার নেই। তাহলে এই আমার কেস, হত্যা নয়, বিশুদ্ধ অ্যাক্সিডেন্ট। ওয়াই বলেছেন, গুলির আওয়াজ শোনবার আগে একবার যখন তিনি এদিকে তাকিয়েছিলেন, তিনি দেখেছিলেন অধ্যাপক এক্স যেন তার বন্দুকটা লোড করবার চেষ্টা করছেন। অতএব 2 আর 2 4। পরম উল্লাসে খবরটা জানালুম আমার ওপরওয়ালাকে। তিনি একটু হাসলেন, বললেন, তোমার থিওরি বেশ ভালো, কিন্তু একটা মস্ত ফাঁক রয়ে গেল যে ওর ভেতর। আমি তার দিকে চেয়ে রইল। তোমার থিওরি যদি সত্যি হয়, তাহলে প্রফেসর এক্স ডান হাতে ছুরি আর বাঁ হাতে বন্দুক ধরবেন, আর সেক্ষেত্রে বন্দুকের ব্যাক পুষে ছোরাটা ডান চোখেই বিঁধে যাবে। কিন্তু ওটা বিঁধেছে বাঁ চোখে, সেটা খেয়াল রেখো। সব মাটি গেল আমার সাধের থিওরি। আমি বিভ্রান্তের মতো বেরুলুম, কোনো থই পেলুম না। তারপর হঠাৎ মনে হলো, প্রফেসর এক্স তো ন্যাটাও হতে পারেন, অর্থাৎ ডান হাতের বদলে বাঁ হাত ব্যবহারের অভ্যাস তো থাকতে পারে তার।
আশা নিরাশার দ্বন্দ্বে ছুটলুম তাঁর বাড়িতে, গেলুম তার সহকর্মীদের কাছে। অনুমান নির্ভুল, প্রফেসর এক্স ন্যাটাই ছিলেন। বাঁ হাতি তিনি ব্যবহার করতেন, কিন্তু জট কেটেও কাটে না। অভিযানে প্রফেসর এক্সের যে জিনিসপত্রের তালিকা পাওয়া যাচ্ছে, অর্থাৎ যা যা তিনি সঙ্গে নিয়েছিলেন, তার প্রত্যেকটার বিবরণ পাচ্ছি, কিন্তু ছুরিটার তো কোনো সন্ধান নেই। কটি পেন্সিল নিয়েছেন তারও খবর আছে, ছুরিটার উল্লেখ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাহলে কোথা থেকে এটা এলো? এমন হতে পারে যে যাত্রার শেষ মুহূর্তে ওটা কিনে থাকবেন, কিন্তু কোথায়? শহরের কোনো দোকানে আমি ও ধরনের হান্টিং নাইফের কোনো সন্ধান পেলুম না। শেষে কি আমার ঘাটে এসে নৌকো ডুববে? আমি কি তখন জোর করে বলতে পারবো ওকে খুন করার জন্যে ওটাকে মার্ডার ওয়েপন হিসেবে সঙ্গে নিয়ে যাননি প্রফেসর ওয়াই? সুতরাং আমি বেরিয়ে পড়লুম শেষ চেষ্টায়। যে পথ দিয়ে ওরা এগিয়ে গেছেন, তার প্রতিটি শহরে আমি ওই রকম একটি ছুরির দোকান খুঁজতে লাগলুম। হাজার হাজার হান্টিং নাইফ আমি দেখলুম, দেখিয়ে দেখিয়ে হয়রান হয়ে গেল দোকানদারেরা, কিন্তু ঠিক ওই জাতের ছুরি কোথাও পেলুম না। এবার এসেছি সর্বশেষ শহরে। এখান থেকেই ওরা মেরু অঞ্চলে রওনা হয়ে গেলেন, কিন্তু না, এখানেও ও ছুরির সন্ধান মিলল না। হতাশ হয়ে যেদিন ফিরে আসব, সেদিন চলছিলুম শহরের একটা পুরনো অঞ্চল দিয়ে। শ্রীহীন ছোট ছোট দোকান দুধারে, কেনাবেচা খুব কম। তার মধ্যে হঠাৎ ওই ছোট দোকানটিতে ঠিক ওই ধরনের ছুরি ঝুলছে 2-3টে। ওই জিনিস, এক বুড়ো তার মালিক, সেই ওগুলো তৈরি করে। হাতে নিয়ে দেখলুম যেমন তেমন কাঠের মাটে তৈরি সব সাদামাটা ছুরি, আর প্রায় প্রত্যেকটার পেছনেই একটু করে লোহার মুন্ড বেরিয়ে রয়েছে। বুড়ো বললে, শিকারের সিজনে ওগুলো অনেক বিক্রি করি আমি। আচ্ছা, অমুক মাসে বুড়ো এক প্রফেসর কি এসেছিলেন দোকানে? তিনি কি কিনেছিলেন একটা এই রকম চেহারা, এই রকম গোঁফ? দাঁড়ান দাঁড়ান, প্রফেসর একটু খিটখিটে ভুরো কুঁচকে রয়েছেন। এই তো, দাঁড়ান, খাতাটা খুলি। খাতায় পাওয়া গেল নাম, প্রফেসর এক্স। এই হলো কেস। আদালতের রায় বললে এটা একটা আকস্মিক দুর্ঘটনা। প্রফেসর ওয়াইয়ের মৃত্যুর আয়োজন তৈরি ছিল, কেউ তার সাক্ষী ছিল না, তার কথা বিশ্বাস করবার মতো কেউ ছিলেন না। বরং বাড়িটার মধ্যে ছিল এক্সের চিঠিগুলো আর ওয়াইয়ের নিজের সেই মারাত্মক ডায়েরি। কিন্তু নিরপরাধের মুক্তির সূত্রও হয়ে থাকে, সে সূত্রও ছিল পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে। অস্বাভাবিক অমানসিক শক্তিতে ছোড়াটা চোখের মধ্যে বিঁধিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে পরবর্তী গল্পটি শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।